থেকে রেকর্ডটা স্টার্ট করলাম। ওকে, তো গত ক্লাসে আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট আছে, এখান থেকে ক্লাস অ্যাসাইনমেন্টগুলো আমরা একটা ক্লাস শেষ হওয়ার পর এটা নিয়ে আমরা কাজ করব। কাজ করে আরেকটা ক্লাস যখন শুরু হবে এর আগেই আমরা ক্লাস অ্যাসাইনমেন্টগুলো দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করব। এটা হচ্ছে আমার ক্লাসের প্রসেস। কথা হচ্ছে আমাদের এখানে আপনি ভিডিও এডিটিং শিখতেছেন, আপনি চাইলে এগুলো অনলাইন থেকে অনেক সাইট আছে অথবা ইউটিউব প্ল্যাটফর্ম আছে, এখান থেকেও চাইলে কিন্তু আপনি ভিডিও এডিটিংটা শিখতে পারতেন। কিন্তু একটা ইনস্টিটিউট কি করে আর একজন মেন্টর কি কাজ করে, মেন্টরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে যেহেতু মেন্টরটা আপনাকে একটা বিষয়ে হচ্ছে ক্লাস নিবে, একটা টপিকসগুলো কমপ্লিট করবে, ঠিক আছে, তার পাশাপাশি তার কিন্তু এই রেসপন্সিবিলিটিটা থাকে যে আপনি স্টুডেন্টদের কাছ থেকে কিভাবে ওই যে টপিকসগুলো ছিল ওই টপিকসগুলো সে কাভার করতে পারলো কিনা, কোন জায়গায় তার সমস্যা আছে, এই বিষয়গুলো নিয়েও কাজ করা দরকার একজন মেন্টরের। তাহলে আপনি এখান থেকে যে জিনিসটা একটা কাজ করবে সেটা হচ্ছে আপনি যদি অ্যাসাইনমেন্ট না দেন সেক্ষেত্রে আপনার এটার জন্য জবাবদিহি করতে হবে। আর জবাবদিহি করার জন্য হলেও আপনি অ্যাসাইনমেন্টটা করবেন। তাহলে আপনি প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট যদি করেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ক্লাসের যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো আপনি কাভার করা হয়ে যাবে। আর যদি আপনি এই অ্যাসাইনমেন্টগুলো করতে যান সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস করবেন, তখন সেই প্রবলেমগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারবেন। এর জন্য হচ্ছে আমি অ্যাসাইনমেন্টের কথাটা বলছি, যে আপনারা সবাই ট্রাই করবেন অ্যাসাইনমেন্ট দিয়ে ক্লাসে জয়েন করার। তো আমি আপনাদের এখানে আপনাদের গ্রুপটা ভিজিট করলাম, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট দেখছি না। একটু কি বলবেন যে আসলে কার কি সমস্যা ছিল বা আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলো কিনা? বলবেন একটু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে। আর বাকিদের কি অবস্থা? বলবেন না বাকিদের কি অবস্থা? লীনা দীপ্তি, অরূপ কুমার, দেন হচ্ছে মুক্তার হোসেন, প্রকাশ রয়, আপনারা কি অ্যাসাইনমেন্ট করছেন? মাইক্রোফোন প্রবলেম থাকলে এখানে চ্যাট করতে পারেন, চ্যাট বক্সে আমাকে একটু কনফার্ম করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ইয়া, ক্লাস কি পান নাই? ক্লাস ক্লাস রেকর্ড ক্লাস ছিল তো। ওকে, থ্যাংক ইউ। সেটাই বুঝতে পারছি। এখন এখন ওই বুঝতে পারছি এখানে আপনাদের একটা ইয়া ছিল, ম্যাডামের প্রবলেমের জন্য গ্যাপ থাকলে হয় কি আসলে অনেক স্টুডেন্ট এখান থেকে ঝরে পড়ে বিভিন্ন কাজে এঙ্গেজ হয়ে যায়, একটা ফ্লোটা নষ্ট হয়ে যায়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা তো অবশ্যই একটা মানে মানসিক চিন্তা ভাবনা নিয়েই এখানে আসছেন যে আমি এখান থেকে একটা স্কিল ডেভেলপ করব। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইরেগুলার হওয়া যাবে না।
যেটা মেনটেন করতে হবে, প্রত্যেকটা ক্লাসে আপনি জয়েন করা ট্রাই করবেন। লাইভ ক্লাসটা হয় কি, আপনি যদি লাইভ ক্লাসে জয়েন করেন সেক্ষেত্রে আপনি, হ্যাঁ হ্যাঁ, হয় না। আমি নিজেও অনেকগুলো কোর্স করছি। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমি আসলে 2D বলেন 3D বলেন এই কোর্সগুলো কিন্তু আমি কিভাবে কভার করছি। আমি যে প্রসেসটা মেনটেন করছি, আমি যে কোর্সটাতে এনরোল হয়েছি, ফ্রি অনেক কোর্স পাওয়া যায় ইউটিউব থেকে বা ইউডিমির অনেক কোর্স আছে যেগুলো আমি ফ্রিতে সংগ্রহ করতে পারবো। ওইগুলা থেকে আমি আয়ত্ত করতে পারি নাই, কারণ হচ্ছে আমি রেগুলার হতে পারি নাই। কারণ আমি হয়তো দেখছি যে এক ইউটিউব থেকে যখন আমি শিখছি তখন আমি একসাথে 10টা ক্লাস করতেছি, কিন্তু 10টা ক্লাসের অ্যাসাইনমেন্ট আমি করতেছি না। অ্যাসাইনমেন্ট যখন করতেছি না, আমি হয়তো তখন ক্লাস যখন আমি ইউটিউবে করছি তখন আমার মনে হচ্ছে যে না, এটা আমি পারবো, সমস্যা নাই। কিন্তু আমি একদিনে যখন 10টা ক্লাস করতেছি, একদিনে কিন্তু আমি 10টা ক্লাসের অ্যাসাইনমেন্ট করতে পারছি না, কাজটা করতে পারছি না, প্র্যাকটিসটা করতে পারতেছি না। তখন হয়তো আমার এটা 2-3 দিন মনে থাকছে, কিন্তু পরবর্তীতে আর মনে থাকছে না। তো আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি আমার টাকা ইনভেস্ট করে কোর্স কিনছি। তাহলে আমি যদি এখানে লাইভে জয়েন না করি তাহলে আমার একটু জ্বলবে যে আমি টাকা ইনভেস্ট করলাম, এখানে আমি কোর্সটা করব, সেক্ষেত্রে আমি লাইভে জয়েন করছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন ক্লাস করছি, ক্লাস করার সময়েই আমি নোট করার ট্রাই করছি। স্যার যে ইম্পর্টেন্ট টপিক বিষয়গুলো বলছে, যেমন ধরেন যে শর্টকাট, কোনো যদি শর্টকাট কি হয়, অথবা কোনো যদি ইম্পর্টেন্ট কোনো একটা সাইডের নাম বলে বা একটা সোর্সের নাম বলে, অথবা স্টেপগুলো আমি লিখে রাখছি, স্টেপ বাই স্টেপ লিখে রাখছি। তখন আমি যখন প্র্যাকটিস করতে গেছি তখন আমি মূলত ভিডিওটা দেখি নাই। আমি কি করছি, আমার যে নোটটা, আমি নোটটা ফলো করছি। ওই নোটটা থেকে আমি প্র্যাকটিস করা ট্রাই করছি। যদি কোথাও যায় আমি আটকে যাই, সেক্ষেত্রে আমি ওই ভিডিওটা দেখা ট্রাই করছি। আপনারা যদি ভিডিও দেখে দেখে ট্রাই করেন একটা প্র্যাকটিস করার, সেক্ষেত্রে আপনার এই জায়গায় একটা জিনিস হবে যে 1 ঘন্টার লেকচার আমি এটা আবার টেনে টেনে দেখবো, আবার এটা করব, প্র্যাকটিস করব। এখানে একটা টাইমের ব্যাপার থাকে, এবং আপনি আগেই দেখবেন যে একটা চিন্তা ভাবনা, ডিসিশন নিয়ে নিছেন যে না, এটা অনেক লেজি প্রসেস। আপনার কাছে মনে হবে যে এটা আমার জন্য টাইম ওয়েস্ট, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার এটা আগে করা দরকার। তো আপনার এই বিশেষ করে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা করতে পারেন, আপনি স্টেপ বাই স্টেপ লিখে রাখতে পারেন, যেখানে যে আপনি আটকিবেন সেখানে যে আপনি ভিডিওটা দেখতে পারেন। আরেকটা বিষয়, আপনি প্রথম যদি লিখতে না পারেন ক্লাস চলাকালীন সময়ে, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনি পরবর্তীতে রেকর্ডটা টেনে টেনে দেখবেন। ইম্পর্টেন্ট কথাগুলো যেখানে আছে, স্টেপ প্রসেসটা দেখাচ্ছে, টেনে টেনে দেখে আগে নোটটা করবেন। নোট করে ওই ভিডিওটা আপনি রেখে দিবেন, রেখে আপনি তখন সফটওয়্যারটা ওপেন করে সফটওয়্যারের মধ্যে কাজ শুরু করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার শেখার যে প্রসেসটা, এটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আর কথা হচ্ছে যে আপনি এইভাবে যখন শিখবেন, আমরা যখন প্যারাগ্রাফ এসে মুখস্থ করতাম তখন কিন্তু লিখে লিখে মুখস্থ করতাম। কারণ কি, আপনার লিখলে পরে এটা ব্রেনে বেশিক্ষণ স্থায়ী হয়। তো আপনি যখন এট আ টাইম লিখবেন তখন দেখবেন যে আপনার ব্রেনে এটা অনেক দিন স্থায়ী হচ্ছে। আর যদি আপনি না লিখে এটা আপনি ভিডিও দেখে দেখে করেন, সেক্ষেত্রে হয়তো আপনার কিছুদিন এটা মনে থাকবে। যদি এটার উপর প্র্যাকটিস না থাকে, চর্চা না থাকে, ওই ইফেক্টের নামটা আপনি ভুলে যেতে পারেন বা ওই প্রসেসটা আপনি ভুলে যেতে পারেন। বুঝতে পারছি? এখানে অনেকে অনেক জায়গা থেকে আসছেন, অনেক বিষয় আপনারা জানেন। সো সেক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, এটা আপনাদের উপকার হতে পারে। ওকে। তো এখন গেল হচ্ছে আপনাদের এই অ্যাসাইনমেন্টের বিষয়। অ্যাসাইনমেন্টের বিষয়টা একটু সিরিয়াস হওয়া দরকার। এটা কিন্তু আমার কোনো লাভ হবে যে এরকম না। এটা বিষয়টা হচ্ছে কি, যে আপনি যদি এই যে ধরেন এখান থেকে এর আগের ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা ছিল পডকাস্টের জন্য, মাল্টি ক্যামেরা ইউজের যে বিষয়টা আমরা দেখছি এবং সিনক্রোনাইজের যে বিষয়টা দেখছি, সেটা কিন্তু হয়তো আপনি প্র্যাকটিস করতে পারেন, আবার নাও করতে পারেন। কারণ যখন আপনার অ্যাট আ টাইম এইভাবে যদি 1 2 3 4 এইভাবে যদি গ্যাপ হয়ে যায় আপনার অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করা, সেক্ষেত্রে কিন্তু আপনি আগ্রহটাই হারায় ফেলবেন যে আমি কি অ্যাসাইনমেন্টগুলো দিব কি দিব না। না দিলেও তো কোনো সমস্যা হচ্ছে না, আমাকে তো গ্রুপ থেকে বের করে দিচ্ছে না, অথবা আমি তো এখানে কন্টিনিউয়াসলি করতেই পারছি, জয়েন করতে পারছি, ভিডিওগুলো পাচ্ছি, আমি পরবর্তীতে করে নিব। সেটা যেটা হবে, আপনার এই যে এই কোর্সের আন্ডারে যে অ্যাসাইনমেন্টগুলো, এই অ্যাসাইনমেন্টগুলো আর কখনোই করা হবে না। ইভেন আপনি পরবর্তীতে যে যখন আপনার কোর্সটা শেষ হবে তখন যে যদি যখন আপনি এটা ট্রাই করবেন, তখন দেখবেন যে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন যে না থাক, আর দেখবো না ভিডিওটা। বুঝতে পারছি?
এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা আছে, তাই আমি শেয়ার করলাম। এর জন্য আমি বলছি যে আপনারা প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট ট্রাই করবেন, যত ব্যস্তই থাকেন ট্রাই করবেন যাতে অ্যাসাইনমেন্টটা যেভাবেই হোক সাবমিট করা ট্রাই করবেন। এগুলা কোনটা ভুল হয়েছে, কোনটা ভালো হয়েছে, কি করা যায়, এগুলো বিষয়গুলো নিয়ে আমার ডিসকাস করার অপশনটা থাকবে। বুঝতে পারছি? তো আমি আশা করব যে আপনারা নেক্সট ক্লাস থেকে অ্যাসাইনমেন্টগুলো কন্টিনিউয়াসলি দেওয়া ট্রাই করবেন। ওকে? কার কিসের ফাইল? আমার আমার ভিডিও ফাইলটা যেটা লাস্ট ক্লাসে দিছি। ও 1 জিবি হয়ে আমি হচ্ছে ওবিএস সফটওয়্যার থেকে রেকর্ড করছি। তো এখান থেকে আমি ফুল সাউন্ডটাই দিয়ে রাখছি। এখান থেকে আমি দেখি লেভেলটার বার চেক করে, এখান থেকে সাউন্ড, দেন হচ্ছে রেকর্ডিং, প্রপার্টিজ, লেভেল। ওকে, আমি এখান থেকে লেভেলটাকে বাড়ায় রাখছি। ওকে, ইনশাল্লাহ আজকে ক্লাসে সাউন্ডটা প্রপার পাবেন। ওকে, থ্যাংক ইউ মুক্তার হোসেন। আর কারো কোনো বিষয় আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? জি, একটু বলবেন? হুম। কথা হচ্ছে আপনি ফ্রি ভিডিও ডাউনলোড করে ব্যবহার করেন, তাই তো? কপিরাইট ফ্রি ভিডিও ব্যবহার করে ডাউনলোড করে ব্যবহার করেন। কোন কোন সাইট থেকে ব্যবহার করেন? আচ্ছা, এখানে আমরা যে কাজগুলো করছি, প্রথম হচ্ছে যে আমরা প্রথম করছি হচ্ছে মাল্টি ক্যামেরা ইউজেসটা, কিভাবে আপনি মাল্টি ক্যামেরাটা কন্ট্রোল করবেন, এবং আরেকটা জিনিস দেখছি হচ্ছে কিভাবে আপনি অডিওটা সিঙ্ক্রোনাইজ করবে, তাই না? অডিও সিঙ্ক্রোনাইজের বিষয়টা নিয়েও তো আপনি কাজ করতে পারতেন, তাই না? আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে যে ভিডিওর ক্ষেত্রে মাল্টি ক্যামেরার যে ইউজেসটা, এখানে মাল্টি ক্যামেরা আপনি ফুটেজ, হয়তো আপনি ওরকম পডকাস্টের জন্য ফুটেজ নাও পেতে পারেন, কিন্তু আপনি ওই রিলেটেড ভিডিওগুলো নিয়ে অথবা ডিফারেন্ট যে ভিডিওগুলো নিয়ে এগুলো আপনি ব্যবহার করে ট্রাই করে দেখতে পারছেন যে মাল্টি ক্যামেরাটা কীভাবে 1 2 3 4 5 এভাবে প্রেস করে ভিডিওগুলা একটার পর একটা অপশনে যাওয়া যায়, এভাবে জাস্ট ক্লিক করে একটা থেকে আরেকটা ভিডিওতে যাওয়া যায়। তো একটু ট্রাই করলে পরে এটা হয়ে যেত। এখানে হয়তো আপনার একটু কনফিউশন ছিল, এটা যদি থাকে সেক্ষেত্রে আরও এটা নিয়ে কাজ করা যাবে। আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ, হ্যাঁ, দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা প্রসেসটা মেনটেন করব যে এই রিলেটেড কাজ কি না। যদি আপনি ধরেন এখানে আপনার 11 নাম্বার ক্লাস হয়েছে, আপনি যদি একটু এক্সপার্ট হন বা অন্য জায়গা থেকে অন্য কিছু শিখে আপনি এখানে 11 নাম্বার ক্লাসের ক্ষেত্রে আপনি 14 নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যাবে যে এই ক্লাস তো আমাদের হয় নাই, বা এই কাজ তো আমাদের স্যার আমাদেরকে শেখায় নাই। আপনি হয়তো অন্য কোনো গ্রুপে দিতে পারেন, আপনার কাজকে আপনি প্রেজেন্ট করতে পারেন। তবে আমাদের যেটা মেনটেন করতে হবে, যেহেতু আমরা এখানে সবাই মিলে শিখছি, সেক্ষেত্রে আমাদের যে ক্লাস এখানে টপিকসগুলো আছে, এই টপিকসের উপরে আপনি দিতে পারেন, যেটা লেখা আছে সেটার উপরে দিতে হবে এরকম না, টপিকসগুলো জাস্ট কভার করলেই হবে। বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি একটু আজকের ক্লাস নিয়ে কথা বলি, আজকে ক্লাসের বিষয় এবং টপিকসগুলো নিয়ে কথা বলি। তো আমরা মূলত আজকে ক্লাসের যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে ভিআর প্ল্যান টু স্পেয়ার অন 360 ভিআর ফুটেজ।
360 ডিগ্রি যে ভিআর ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলো নিয়ে আপনি কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে কাজ করবেন, যদি এরকম আপনার ভিআর ফুটেজ থাকে সেই ভিআর ফুটেজের মধ্যে আপনি কিভাবে ইফেক্ট অ্যাপ্লাই করবেন, কিভাবে ট্রানজিশন দিবেন, এই বিষয়টা নিয়ে প্রথমে কথা বলবো। তারপরে হচ্ছে ম্যাক সোশ্যাল কার্ডস। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ধরেন একটা ক্লায়েন্টে আপনার কিছু ফুটেজ দিল, এই ফুটেজটা থেকে আপনি এই সোশ্যাল মিডিয়ার জন্য যদি আপনাকে ভিডিও তৈরি করতে পারে, অ্যাট আ টাইম আপনার ভিডিও তৈরি করতে হবে হচ্ছে ইনস্টাগ্রামের জন্য একটা ভিডিও থেকে, ইউটিউবের জন্য, দেন হচ্ছে ফেসবুকের জন্য বা টুইটারের জন্য, এই সাইজগুলো কিভাবে আপনি চেঞ্জ করবেন, কিভাবে আপনি একটা স্লাইড শো তৈরি করবেন, এই প্রসেসটা দেখব। তার পাশাপাশি খুব সহজে আপনি কিভাবে স্লাইড শোটা তৈরি করবেন এবং এই স্লাইড শোটা থেকে আপনি কিভাবে বিভিন্ন সাইজে কনভার্ট করবেন। ওকে, তারপরে যদি আসি হচ্ছে টাইম রিম্যাপিং। টাইম রিম্যাপিংটা কি? টাইমটাকে আপনি যে কোনো একটা ভিডিও ক্লিপে যদি আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটার যদি স্পিডটা কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে কি করি, রাইট বাটন ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে স্পিডটাকে কমাতে পারি এবং বাড়াতে পারি। তো টাইম রিম্যাপিং এখানে এই ক্লিপের ক্ষেত্রে কিভাবে কাজ করে, টাইম রিম্যাপিংটাও সেম, জাস্ট স্পিডটাকে কন্ট্রোল করে, বাট নির্দিষ্ট একটা টাইমের উপরে নির্দিষ্ট একটা ফ্রেমে আপনি এটাকে রিম্যাপ করতে পারবেন, যে এখানে টাইমটা এইটুকু সময়ের জন্য এইটুকু ফ্রেমের জন্য কতক্ষণ সময় নেবে, এটাকে আপনি রিম্যাপ করে দিতে পারবেন। যে ধরেন আমার একটা ভিডিও আছে হচ্ছে টোটাল ডিউরেশন হচ্ছে 4 সেকেন্ড, 4 সেকেন্ডের মধ্যে আমি ধরেন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি এটাকে রিম্যাপ করতে চাচ্ছি, যে এখানে আমি ডিউরেশনটাকে বাড়ায় দিব, এখানে স্লো হবে, জাস্ট এইটুকু অংশে স্লো হবে। তাহলে আগে যেটা প্রসেসটা ছিল সেটা হচ্ছে আপনার এখানে ভিডিওটা ক্লিপটাকে দুই পাশে কাটতে হতো, দেন হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন দিতে হতো। এই প্রসেস থেকে আপনি খুব সহজে জাস্ট স্পিডটাকে কন্ট্রোল করার জন্য আপনি লেয়ার থেকে কন্ট্রোল করতে পারবেন এই টাইম রিম্যাপিং এর মাধ্যমে। তারপরে হচ্ছে পেন টুল। টাইম রিম্যাপিং এর ক্ষেত্রে আপনি কিভাবে পেন টুলটা ব্যবহার করবেন, এখানে আপনার পেন টুলের ইউজেসটা দেখব, পাশাপাশি হচ্ছে ভিজিআর টুলটা দেখব। ঠিক আছে, তো আমি প্রথম হচ্ছে ভিআর প্ল্যান নিয়ে কাজটা শুরু করি, যে কিভাবে আমরা ভিআর প্ল্যান অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে ব্যবহার করব এবং এটা আমরা কিভাবে কন্ট্রোল করব। তো প্রথমে আমি এখান থেকে আমার এই প্রজেক্টের নাম দিচ্ছি ভিআর ক্লিপ। ওকে, দেন এখান থেকে আমি একটা সিকোয়েন্স নিয়ে নিব, একটু সময় নিচ্ছে। ওকে, চলে আসছে। ওকে, এটাকে রিসেট করলাম। তো এখানে এটাকে সিকোয়েন্স নিয়ে নিই, এখান থেকে একটা এইচডি সিকোয়েন্স এখানে নিলাম, জাস্ট এখানে ভিজিবল করার জন্য, টাইমলাইনটা দেখার জন্য। ওকে, তো আমার ভিআর ফুটেজের জন্য এখান থেকে ক্লাস সেটে যাই, দেন এখান থেকে 360 ডিগ্রি ফুটেজটা কালেক্ট করি। এখানে দুইটা 360 ডিগ্রি ভিডিও আছে, আমি এখান থেকে দুইটাই নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে যদি আসি, আসার পর এটাকে আমি জাস্ট এখানে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, চেঞ্জ করে দিলাম, যেহেতু এটা 4K রেজুলেশনের, সেক্ষেত্রে আমি এটাকে 4K রাখছি ভিডিওটাকে। এখন যদি আমি এখান থেকে প্লে করি, দেখেন এইভাবে আমরা এটাকে দেখতে পারবো। ওকে, তো এখন এটা তো 360 ডিগ্রি ভিডিও, এটাকে আমি কন্ট্রোল করব কিভাবে? 360 ডিগ্রি তো আমি চারপাশে 360 ডিগ্রিতে এটা ঘুরায় দেখতে পারবো, তাই না? তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটাকে কন্ট্রোল করার জন্য এই যে এখানে বাটন এডিটর আছে, এই যে কর্নারে বাটন এডিটরে ক্লিক করব। বাটন এডিটরে ক্লিক করার পর আমি যদি এখান থেকে এই আপনার ভিআর আমি এখান থেকে দেখতে চাই, সেক্ষেত্রে এখানে টগল ভিআর যে বাটনটা আছে সেটা আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসব। প্রথম কাজ হচ্ছে এটা। তারপর আমি এটাকে চেক করে দিব। ওকে, চেক করে দেওয়ার পর এখান থেকে আমি যদি এটাকে ঘোরাতে চাই 360 ডিগ্রিতে, এভাবে ঘোরাতে চাই, এইভাবে ঘোরাতে পারবো। দেখেন আমি এটাকে ফুল করে দেই রেজুলেশন, এই যে এখান থেকে এইভাবে ঘোরাতে পারছি।
ওকে, আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানে একটু হ্যান্ড রাইজ করে রাখেন অথবা লিখে রাখেন। ওকে, এখানে আমি কি করলাম, এই যে ফুটেজটা আমরা যদি এখান থেকে এটাকে আনচেক করে দেই তাহলে কি হচ্ছে, এরকম ফ্লার থাকছে, তাই না? আমি যদি এখান থেকে এটাকে চেক করার পর এটাকে ঘুরায় নিয়ে আসি, এই যে এইভাবে আমি 360 ডিগ্রিতে ঘোরাতে পারছি। এটা কি, আমি জাস্ট লেফট রাইট সাইডে এভাবে ঘোরাতে পারছি। আবার যদি আমি এভাবে উপরে নিচে এভাবে ঘোরাতে চাই, এভাবে উপরে নিচে ঘোরাতে পারবো। যেন এটা উপরের দিকে দিলাম। এখন যদি আমি এখান থেকে ভিআর থেকে বের হই, এটা কি হচ্ছে উপরের দিকে, ভিআর থেকে দেখলে এরকম আসছে, তাই না? ওকে, তো এখন আমি এখান থেকে যদি এই ফুটেজে আসি, এই ফুটেজে এসেও আমি এটাকে এভাবে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে এইভাবে এটাকে চেঞ্জ করতে পারছি। ওকে, তো এই যে আমার যে ভিআর ফুটেজটা আছে, এই ভিআর ফুটেজের মাঝখানে ধরেন আমি একটা ইফেক্ট ব্যবহার করব, অথবা আমি এখান থেকে কোনো ট্রানজিশন দিব, সেটা কিভাবে দিব? যদি আমরা নরমালি এখান থেকে ভিআর ফুটেজের ক্ষেত্রে আমরা নরমাল যদি কোনো ট্রানজিশন দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু ট্রানজিশনটা নিবে কিন্তু পারফেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমি এখান থেকে একটা ট্রানজিশন দেই, এখানে ভিডিও ট্রানজিশনে আসি, দেন এখানে 3D দিতে পারি, অথবা ডিসলভ থেকে দেখি কোনো কিছু দেওয়া যায় কিনা, অথবা আইরিশ কোনো দিই, ট্রানজিশন দিই। তেমন এখান থেকে আইরিশ রাউন্ডটা আমি ড্রাগ এন্ড ড্রপ করছি। দেখেন ইনসাফিসিয়েন্ট মিডিয়া, দিস ট্রানজিশন উইল কন্টেন রিপিটেড ফ্রেম। এটা কি হবে, রিপিট করবে ফ্রেমটাকে। আমি এখান থেকে যদি দেখি, এই যেভাবে এটা রিপিট করে আসতেছে এটা। তো এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি এখান থেকে এই যে ট্রানজিশনটা যখন অ্যাপ্লাই করলাম, এটা নিয়ে নিছে, কিন্তু এটা 360 ডিগ্রিতে এটা পারফেক্টলি কাজ করবে না। কারণ কি, আপনার 360 ডিগ্রির জন্য আলাদা এখানে ভিআর ট্রানজিশন, আপনি জাস্ট ভিআর লিখবেন, ভিআর লিখে যদি এখানে সার্চ অপশন থেকে আসেন, এখান থেকে এই যে আমরা যে ট্রানজিশনটা ব্যবহার করলাম, এখানে কিছু ভিআর ট্রানজিশন আছে, যেমন আইরিস থেকে আপনি ভিআর আইরিস ওয়াইপটা এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি যদি এখানে খেয়াল করি, এই যে দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে, যে আগে যেটা আমরা দেখলাম কেটে যাচ্ছে পাশ থেকে, এখান থেকে রাউন্ড হয়ে চলে আসতেছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে ট্রানজিশনের এখান থেকে আপনি চাইলে সেন্টার কাট দিতে পারবেন, আপনি যদি স্টার্ট কাট দেন স্টার্ট কাট দিতে পারবেন, ইন কাট দিতে পারবেন। তার মানে ভিআর ক্লিপের ক্ষেত্রে আপনি ভিআর যে ইফেক্ট আছে অথবা ট্রানজিশন আছে, সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা যদি ব্লার অথবা আপনার ধরেন নর্মাল, যদি আমি এখান থেকে একটা ব্লার ব্যবহার করি, ব্লার, এখান থেকে গ্রেডিয়েন্ট ব্লার, ফার্স্ট ব্লার, গ্রেডিয়েন্ট ব্লার, ওকে, ডিসিলেক্ট, এখান থেকে ভিডিও ইফেক্ট, দেন ব্লার এন্ড শার্পেন, দেন এখান থেকে গসিয়ান ব্লারটা আমি ইউজ করি। ওকে, এখানে আমি ব্লারটা দেই, এখানে থেকে আমি ব্লারনেসটা যদি বাড়াই, দেখেন এখানে ব্লারটা নিচ্ছে, কিন্তু যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমার এই যে ভিডিওর মাঝখানে দেখেন একটা কালো একটা দাগ পড়ছে। তো সেক্ষেত্রে আপনি ব্লারটা কিন্তু এভাবে ব্যবহার করতে পারবেন না। তো ব্লার যদি আপনার ব্যবহার করতে হয়, তাহলে ভিআর ব্লার ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে ভিআর যাই, এখান থেকে ভিআর নয়েজ আছে, ডি নয়েজ আছে, গ্লিজ আছে, গ্লো আছে, দেন হচ্ছে আপনার শার্পেন আছে, দেন আমি যদি এখান থেকে ব্লারে আসি, এই যে দেখেন ভিআর ব্লারটা আছে, আমি এখান থেকে ভিআর ব্লার অপশনে আসি, এখান থেকে যদি ব্লারনেসটা বাড়ান, এখন কিন্তু এটা ব্লারনেসটা বাড়ানো যাচ্ছে। ওকে, এভাবে হচ্ছে আপনি ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখান থেকে যদি ভিআর থেকে যদি ভিআর ইফেক্টের মধ্যে আসি, এখানে ভিআর প্লেন টু স্ফিয়ার, আপনি প্লেন টু স্ফিয়ার করতে পারবেন বা স্ফিয়ার টু প্লেন করতে পারবেন
এরিয়া, এটা আমরা একটু পর দেখছি। তারপর হচ্ছে ভিআর রুটেড স্ফিয়ার। আমি যদি এখানে আসি, আসার পর এটাকে, এই ফুটেজটাকে যদি আমি এখান থেকে টিল্ট করতে চাই, দেখেন এটা দিয়ে আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যানিমেশন করতে পারবো। যেমন আমি এখান থেকে এটা এইভাবে রাখি, রাখার পর আমি কি ফ্রেম দিয়ে যদি এখানে আসি, আসার পর এখান থেকে আমি এটাকে এই দিকে রাখি। এখন যদি আমি এটাকে একটু খেয়াল করি, দেখেন এইভাবে কিন্তু এটা, এই যে অ্যানিমেশন হচ্ছে, এটা শুধুমাত্র কিন্তু একটা ফুটেজ ছিল, সেটা হচ্ছে 360 ডিগ্রিতে। তার মানে আপনি এই টিল্ট এক্স অ্যাক্সিস থেকে এইভাবে অ্যানিমেশন করতে পারবেন। আবার আপনি যদি চান যে না এটাকে পেন করব, এখান থেকে আমি এইটা কি ফ্রেম দিলাম, এখান থেকে নেক্সট কি ফ্রেমে আসি, এইভাবে যদি আপনি চান যেটাকে পেন করবেন, এই যে দেখেন তাহলে কি হচ্ছে, এইভাবে এটা পেন হচ্ছে। ওকে, আমি যদি পেনটা ধরেন এখানে এসে এই কি ফ্রেমগুলো এখানে নিয়ে আসি, এখানে এসে দেখি, প্লে করি, দেখেন এইভাবে এটা ঘুরছে। আপনি কিছু ফুটেজ দেখবেন ভিআর ফুটেজগুলো দিয়ে হচ্ছে, বিশেষ করে ম্যাপ অ্যানিমেশনের ক্ষেত্রে বা একটা গুগল যে ইয়াগুলোর অ্যানিমেশনের ক্ষেত্রে, বিশেষ করে গুগল আর্থ যে অ্যানিমেশনগুলো, ওই ক্ষেত্রে আপনি এই ধরনের অ্যানিমেশনগুলো দেখবেন। অথবা আপনার এই 360 ডিগ্রি ফুটেজের ক্ষেত্রে আপনার কোনো একটা বাড়ি ঘর বা নির্দিষ্ট একটা লোকেশন এইভাবে রোটেট করে দেখানো হয়। তো তখন আপনার যদি এটা 360 ডিগ্রি ফুটেজ হয়, সেক্ষেত্রে আপনি এইভাবে রোটেট করে দেখাতে পারবেন। শুধুমাত্র একটা ভিডিও ক্লিপ, একটা ট্রানজিশন নাও থাকতে পারে ফুটেজের মধ্যে, সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে এই যে পেন অ্যাক্সিস থেকে এটাকে রোটেট করে দেখাতে পারবেন। ওকে, তারপরে যদি আমি আসি এখান থেকে রুলটা কি কাজ করে, এখানে আসি, এখানে একটা কি ফ্রেম নেই, দেন আমি এখান থেকে এটা যেহেতু ক্লিপটা শেষ হয়ে যাচ্ছে, এখানে আমি এই পর্যন্ত থাকি, দেন এখান থেকে যদি আমি রুল করি যে এইভাবে এটা রুল হবে, এই যে দেখেন এটা নরমালি কি হচ্ছে, আমরা এখান থেকে যদি দেখি এভাবে আসলো, দেন এভাবে রুল হয়ে এটা এইদিকে চলে আসলো। ওকে, এভাবে হচ্ছে 360 ফুটেজগুলোতে এখান থেকে ভিআর রুটেট অপশন থেকে আপনি রুটেট করে এটা দেখাতে পারবেন। ওকে, এখানে আর নয়েজ ইফেক্ট আছে, অনেক ইফেক্ট আছে, সেগুলো আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখতে পারবেন। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে ধরেন আপনি কোনো লোগো ব্যবহার করবেন এই ভিআর ফুটেজের উপরে, তো সেক্ষেত্রে আপনি ভিআর ওটা তো আপনি এখানে 360 ডিগ্রিতে দেখানোর দরকার নাই, আপনি একটা ফ্ল্যাট দেখাতে চাইবেন, তাই না, যাতে লোগোটা সোজা থাকে। তো আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসি, যেটা এখানে ডাউনলোডে দেখি কোনো লোগো আছে কিনা, একটা ট্রান্সপারেন্ট লোগো হলে ভালো হয়। এটা ট্রান্সপারেন্ট আছে কিনা, আচ্ছা ট্রান্সপারেন্ট না থাকলেও সমস্যা নেই। হ্যাং করলো, ও হ্যাং, ওকে, এটাকে ডিসিলেক্ট, এখন নিয়ে আসি। কি সমস্যা, এখানে এসে থেমে যাচ্ছে। আচ্ছা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি, এটার লোগো নিয়ে আসি। একটু সময় নিচ্ছে, যেহেতু 4K রেজুলেশনে ভিডিও নিয়ে কাজ করছি, একটু ল্যাগ করছে সফটওয়্যারটা। ওকে, চলে আসছে। তো আমি এখন এটার মধ্যে লোগোটা নিয়ে আসি, এটা এখন একদম ফ্ল্যাট দেখা যাচ্ছে। ওকে, লোগোটা ফ্ল্যাট দেখা যাচ্ছে। যখন আমি এটাকে টগল ভিআর এ ক্লিক করব, দেখেন আমার এখানে কিন্তু এই যে লোগো যেটা আছে, এই লোগোটাও কিন্তু দেখেন কার্ভ হয়ে গেছে। তো এটা তো কার্ভ হওয়ার দরকার নাই, তাই না, আপনি এটাকে ফ্ল্যাট রাখবেন। তো তখন আপনি একটা ইফেক্ট ব্যবহার করবেন, সেটার নাম হচ্ছে ভিআর প্ল্যান।
আমি এখান থেকে ভিআর লিখছি, ভিআর অপশনে যাই, দেন এখান থেকে ভিআর প্ল্যানটা ব্যবহার করব। প্রজেকশন, গ্লো, দেন হচ্ছে ডিনয়েস, দেন ভিআর প্ল্যান, লিক্স, ওয়াইপ, লিক্স, শার্পেন, এই যে প্ল্যান, এটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ করব। জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করার সাথে সাথে এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে আসি, এখান থেকে একটু ছোট করি, দেন ভিআর প্ল্যানে আসি, এখান থেকে স্কেল ডিগ্রি এটাকে আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখান থেকে এটা ফেদার দিতে পারবেন পাশে, আপনি যদি ফেদার দিতে চান ফেদার দিতে পারবেন। রুটেট স্কোয়ার থেকে এটাকে টিল্ট করতে পারবেন, দেখেন এইভাবে আপনি টিল্ট করে এটা রাখতে পারবেন। তারপরে হচ্ছে এটাকে পেন করতে পারবেন, কোন দিকে পেন করতে চান ফুটেজের মধ্যে এটাকে এইভাবে পেন করে দেখাতে পারবেন। এটা যদি আমি এখান থেকে স্কেলটা কমায় দেই, একদম এরকম সোজাসুজি রাখতে চাই, এইভাবে সোজাসুজি রাখতে পারবো। দেন এটাকে পেন করতে পারবো, দেন এটাকে টিল্ট করে এইভাবে রাখতে পারবো। দেখেন এটা কিন্তু 3D না, এটা 2D। তো সেক্ষেত্রে আপনি 360 ডিগ্রিতে আপনার যে লোগো থাকবে বা আপনার যে এলিমেন্টসটা থাকবে বা ইমেজ থাকবে, পিএনজি থাকবে, সেটাকে আপনি এইভাবে রাখতে পারবেন ফুটেজের মধ্যে। বুঝতে পারছি? শুধুমাত্র এই ভিআর প্ল্যানটা ব্যবহার করে। তো এখন আসি হচ্ছে টাইম রিম্যাপিং বিষয়ে একটু কথা বলি। টাইম রিম্যাপিংটা কিভাবে কাজ করে এবং হচ্ছে সোশ্যাল কার্ডটা কিভাবে তৈরি করা যায়। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসি বা ইমেজ নিয়ে আসি, যেটা দিয়ে আমরা দেখাতে পারি। যেমন এখানে কিছু ইমেজ আছে, এটা আমার ক্লায়েন্টের ইমেজ, এগুলো একটু ডিফারেন্ট সাইজের। তো সেক্ষেত্রে এখান থেকে নিচ্ছি, সমস্যা নেই, কন্ট্রোল ধরে যেগুলো ইমেজ শুধু এগুলো নিচ্ছি। ওকে, এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিয়ে আসি, নিয়ে আসার পর ওকে কিভাবে ভিআর ভিডিওকে সাধারণ এইচডি ভিডিওতে রূপান্তর করব। এখন আপনি যদি এইচডি ফরম্যাটে রেন্ডার দেন, সেক্ষেত্রে আপনি এইচডিতে রেন্ডার দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি যে ফরম্যাটে রেন্ডার দিবেন, সেই ফরম্যাট বিষয়টা হচ্ছে আপনি যখন রেন্ডার দিবেন যে ফরম্যাট সিলেক্ট করবেন সেই ফরম্যাটে রেন্ডার হবে। এখন আপনি ভিআর ফুটেজটা এখান থেকে কিভাবে দেখাবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি যে ভিআর ফুটেজটা ইউজ করতেছেন সেই ভিআর ফুটেজটা থেকে এখান থেকে অ্যানিমেশন করে কোন সাইডে বা টিল্ট করে বা পেন করে কোন সাইডে আপনি ভিআর ফুটেজটা দেখাবেন, সেই সাইডটা দেখায় আপনি জাস্ট রেন্ডার দেওয়ার সময় কোন ফরম্যাটে দিবেন সেটা সিলেক্ট করে দিলেই আপনি ওই ফরম্যাটে পেয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে একটা সিকোয়েন্স নেই। তো সিকোয়েন্স আমি এখান থেকে এইচডি একটা সিকোয়েন্স নিচ্ছি। এইচডি সিকোয়েন্স নেওয়ার পর এখানে আমার যে ফটোগুলো আছে এই ফটোগুলো থেকে আমি ডিরেক্ট একটা সিকোয়েন্স তৈরি করতে চাই। তো আমি যখন সিকোয়েন্সটা তৈরি করব, তৈরি করার পর আমার প্রত্যেকটা ইমেজের ডিউরেশন কতটুকু হবে, এখানে ট্রানজিশন কি হবে, এগুলো আমি দিয়ে দিতে পারবো। কিভাবে? ধরেন আমি এখান থেকে এই যে ফুটেজগুলো, এই ক্লিপ ভিডিও ইমেজগুলা, এগুলোর ডিউরেশন আমি যদি দিতে চাই, সেক্ষেত্রে প্রথমে আপনাকে এডিটে আসতে হবে, এডিট থেকে প্রেফারেন্স, দেন হচ্ছে এখান থেকে টাইম লাইনে আসতে হবে। টাইম লাইনে আসার পর এই যে টাইম লাইন থেকে ভিডিও ট্রানজিশন ডিফল্ট ডিউরেশন, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও ক্লিপে যাওয়ার জন্য এটা ট্রানজিশনের জন্য কতক্ষণ সময় নেবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। যেটা আমরা হচ্ছে বাই ডিফল্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিডিও ট্রানজিশনটা ব্যবহার করি, সেটা হচ্ছে ডিফল্ট ট্রানজিশন আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। যেমন আমি এখান থেকে 10 ফ্রেম বা 15 ফ্রেম দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে অডিও ট্রানজিশনের ক্ষেত্রে বাই ডিফল্ট যে অডিও ট্রানজিশনটা আপনি ব্যবহার করতে চান সেটার জন্য আপনি কত সেকেন্ড সময় বা কত ফ্রেম দিতে চান, এখান থেকে ফ্রেম বা সেকেন্ড এরো বাটনে ক্লিক করে দিতে পারবেন। ওকে, একটা স্টিল ইমেজের ক্ষেত্রে এটা ডিউরেশন কত সেকেন্ড হবে, তো আমার এখানে 5 সেকেন্ড দেওয়া আছে, আপনি চাইলে এটা বাড়াতে পারবেন, চাইলে কমাতে পারবেন। আমি এখান থেকে 5 সেকেন্ডটাই রাখছি। ওকে, তারপর আমি যদি এটাকে ওকে করে দেই, ওকে করে দেওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে
নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হয়ে গেল, আমার এই যে ক্লিপ থেকে একটা নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। খেয়াল করছেন, আমাকে কিন্তু এখান থেকে এই যে সিকোয়েন্সটা দেখেন, একটা নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এখন এই যে আমার যে ক্লিপগুলো ছিল, ভিডিও ক্লিপের সাথে আমার যে সিকোয়েন্সটা দরকার সেটা যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে কি করবেন, জাস্ট সিকোয়েন্সটাকে আমি প্রথমে মডিফাই করে নিব। এখান থেকে সিকোয়েন্স সেটিংস, দেন এখান থেকে মডিফাই 1920/1080। ওকে, এখান থেকে হয়তো সাইজটা এখানে বেশি আছে, তো সেক্ষেত্রে সাইজ যদি এটা বেশি থাকে, এখন আপনার ইমেজের সবগুলা ইমেজের সাইজ যদি সেম হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে একটা সাইজ ধরেন, আমি এটার সাইজ কমাই দিলাম, এটা আমি 100 এই পর্যন্ত রাখলাম, এটা আমি এই পর্যন্ত রাখলাম। রাখার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে কপি, দেন সবগুলো সিলেক্ট করব, এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস মোশন। ওকে, সবগুলার সাইজ তখন এই যে এটার যে সাইজ ছিল এই সাইজেই চলে আসবে। কিন্তু এখানে যেহেতু ডিফারেন্ট ইমেজের ডিফারেন্ট সাইজ, সেক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। যেমন এখানে আমি চাচ্ছি যে এই ইমেজটার ক্ষেত্রে এরকম থাকবে, আবার এই ইমেজটার ক্ষেত্রে আমি যদি খেয়াল করি এই ইমেজটার ক্ষেত্রে এটা এরকম থাকবে। তাহলে ইন্ডিভিজুয়ালি আপনাকে এটার নিয়ে কাজ করতে হবে। এখান থেকে আমি যদি এখানে চাই এভাবে থাকবে, এটাকে আমি যদি চাই যে কি এরকম থাকবে। ওকে, তারপরে যদি আমি এখানে চাই এটা এরকম থাকবে। ওকে, এই ইমেজটা এখানে নিয়ে আসি, তবে ওকে, এইভাবে হচ্ছে আপনার সাইজটা ইন্ডিভিজুয়ালি এটা দিয়ে দিতে হবে। যেহেতু ডিফারেন্ট সাইজ, সেক্ষেত্রে ডিফারেন্ট আপনার এখান থেকে সাইজটা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। ওকে, এখান থেকে জাস্ট এটা এখানে রাখলাম। এখন আপনি যদি সবগুলো ক্লিপের একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপ যে যাবে, সবগুলো ক্লিপের উপরে যদি আপনি ট্রানজিশন ব্যবহার করতে চান, তাহলে আপনারা নরমালি কি করেন, এখানে ইফেক্টে আসেন, ইফেক্ট থেকে ভিডিও ট্রানজিশনে আসেন, ভিডিও ট্রানজিশন থেকে আপনার যে ট্রানজিশনটা দেওয়া দরকার, যেমন আমি ফিল্ম ডিসলভটা যদি এভাবে দেই, তাহলে কি হবে, এখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা ট্রানজিশন দিলাম, আবার এখানে দিলাম। তো আপনার যদি অনেকগুলো ইমেজ হয় বা স্লাইড শো তৈরি করতে চান, তাহলে তো এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করা সম্ভব না। তাহলে কি করবেন, যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি যে ট্রানজিশনটা দিতে চান, ধরেন আমি এই ট্রানজিশন দিতে চাই, সেট সিলেক্ট ডিফল্ট ট্রানজিশন, তার মানে এটা ডিফল্ট ট্রানজিশন হিসেবে আমি সিলেক্ট করে দিলাম, যেটা হচ্ছে আমি যখন ডিফল্ট একটা ট্রানজিশন হিসেবে ব্যবহার করব, এই ট্রানজিশনটা ব্যবহার করব। এখান থেকে জাস্ট রাইট বাটন সেট সিলেক্টেড ডিফল্ট ট্রানজিশন, এটা আমি সেট করে রাখলাম। রাখার পর আমাকে যেটা করতে হবে, এখান থেকে ক্লিপগুলো সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে যদি সিকোয়েন্সে আসি, সিকোয়েন্সে আসার পরে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন টু সিলেকশন। তার মানে কি, আপনি যদি এই ট্রানজিশনটা অ্যাপ্লাই করতে চান যে আপনার সিলেক্ট যে ক্লিপগুলো আছে সেটার উপর, তাহলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। এখন যদি আমি একটু খেয়াল করি, এখান থেকে যদি দেখি, প্রত্যেকটা ক্লিপ শেষে এখান থেকে ট্রানজিশনটা বাই ডিফল্ট এড হয়ে গেছে। দেখছেন, খেয়াল করছেন, এখান থেকে এড হয়ে গেল, এখান থেকে দেখি এড হয়ে গেল। তারপর দেখি এইভাবে হচ্ছে ট্রানজিশনটা, প্রত্যেকটা ইমেজের সাইজ কিন্তু আমাকে আলাদা আলাদাভাবে এইভাবে টেনে সমান করে 5 সেকেন্ড ধরে এইভাবে ইমেজটাকে দিয়ে দিতে হয় না। কারণ কি, আমি এখান থেকে বাই ডিফল্ট 5 সেকেন্ড দিয়ে দিছিলাম হচ্ছে টাইম লাইনে, এটা 5 সেকেন্ড বাই ডিফল্ট চলে আসবে। তার মানে প্রত্যেকটা ইমেজের সাইজ কিন্তু সেম, এটা নিয়ে আমাকে ইন্ডিভিজুয়ালি আর কাজ করতে হবে না। ওকে, এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই ইমেজের সাইজ হলো ছোট, এই ইমেজের সাইজ হলো বড়, তাহলে তো এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাই না? তখন আমি কি করব, তখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার এখান থেকে যে লেয়ারটা আছে এটাকে আমি নেস্ট করব। এখানে লিখি হচ্ছে, একটা লিখি হচ্ছে বিজি, বিজি লিখলাম। তো আমি এখান থেকে যে এটাকে এখানে চাইলে এটার আমি রিনেম করে দিতে পারি,
এখান থেকে রিনেম করে দিতে পারি, অথবা এটা যেরকম আছে সেরকম থাকতে পারে। জাস্ট এখানে আমি একটা কাজ করব, এই ইমেজে এসে এখান থেকে দেখব যেটা সাইজটা কতটুকু চেঞ্জ করে দিতে হয় পুরোটা এখান থেকে পাওয়ার জন্য। তো আমি এখান থেকে 1920x1080 যেহেতু সিকোয়েন্স, আমি পুরো ফ্রেমটা পাওয়ার জন্য এরকম একটা সাইজ দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি একটা ব্লার ব্যবহার করব, ব্লার, যে কোনো ব্লার ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে গসিয়ান ব্লারটা ব্যবহার করব, ব্লার এই যে গসিয়ান ব্লার, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। দেন এখান থেকে ব্লারনেসটা দিয়ে দিলাম। দেখেন ব্লারনেসটা দিয়ে এটাকে আমি এখান থেকে আপনি কতটুকু দেখাতে চান ব্যাকগ্রাউন্ডে আমি এভাবে দিয়ে দিতে পারি। দেওয়ার পর আমি যদি এখন খেয়াল করি ট্রানজিশন হচ্ছে, দেন সেম কিন্তু এখান থেকে এটা চলে আসলো। দেন তার মানে পাশে আর আপনার খালি থাকছে না, তাই না? তো আমি এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এটা একটা সিকোয়েন্স, তো আমি সিকোয়েন্সটা যদি এখান থেকে দেখি, এটা হচ্ছে আমার সিকোয়েন্স, তাই না? এটা হচ্ছে কি নেস্টের সিকোয়েন্স। আমার মেন সিকোয়েন্স কোনটা, এখান থেকে যদি আমি খেয়াল করি এটাকে বড় করি, এটা হচ্ছে আমার মেন সিকোয়েন্স। তো আমি সিকোয়েন্স এখান থেকে লিখি হচ্ছে মেন, এন্টার প্রেস করে এটাকে মেন করে দিলাম। দেন এই মেন সিকোয়েন্স থেকে যদি আমি ধরেন ফেসবুকের রিলের জন্য বা ইনস্টাগ্রাম রিলের জন্য, টিকটকের জন্য একটা ভিডিও তৈরি করতে চাই, তাহলে আমি সেটাকে কিভাবে করব? ধরেন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে অটো রিফ্রেম সিকোয়েন্সে যাব। যাওয়ার পরে 9.16 এটার মোশন ট্র্যাকিংটা কি ডিফল্ট দিতে পারেন বা স্লোয়ার দিতে পারেন। স্লোয়ার দিলে কি হবে, আপনার ওই যে মোশনটা একটু স্লো হবে, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য, ফ্রেমটাকে ম্যাচ করানোর জন্য, যে যেখানে ইম্পর্টেন্ট যে আপনার যে অ্যাকশন এরিয়াটা ক্লিপ থেকে অ্যানালাইজ করে অ্যাকশন যে এরিয়াটা থাকবে, অ্যাকশন এরিয়া সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে অলরেডি, আর ধারণা না থাকলে নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। এই অ্যাকশন এরিয়াটা ধরে হচ্ছে এটা ডিফল্ট ট্রানজিশন হবে। লাইক হচ্ছে আমার অ্যাকশন এরিয়াটা কোন জায়গায়, এখন বর্তমানে আমি যেহেতু এই জায়গাটা দেখাচ্ছি, এটা কিন্তু এখন আমার অ্যাকশন এরিয়া। তার মানে আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি, এটা হচ্ছে আমার অ্যাকশন এরিয়া। এখন আমি যদি এই জায়গাটা থেকে এই জায়গায় আসি, এই জায়গাটা হচ্ছে আমার স্ক্রিনের অ্যাকশন এরিয়া, তার মানে আমি এই জায়গায় কাজ করছি, এটা হচ্ছে অ্যাকশন এরিয়া। তো এই সিকোয়েন্স রিফ্রেমের ক্ষেত্রে যখন আপনার এটা অটো রিফ্রেম সিকোয়েন্সে যায়, তখন কিন্তু এটাকে মোশন ট্র্যাক করা হয়। এই সফটওয়্যার অ্যানালাইসিস করে ট্র্যাক করে যে এখানে অ্যাকশন এরিয়াটা কোনটা, এই অ্যাকশন এরিয়াটাকে ট্র্যাক করে ওই অ্যাকশন এরিয়াটা আপনার এখানে ট্রানজিশন দিয়ে, যখন আপনি ধরেন এই অ্যাকশন এরিয়াতে গেলেন, তখন স্ক্রিনটা ট্রানজিশন হয়ে ওই অ্যাকশন এরিয়াটা আপনার মাঝখানে চলে আসবে। তো এখান থেকে আমি এটা 9.16 দিলাম। দেন হচ্ছে মোশন ট্র্যাকিং, এখান থেকে ডিফল্ট দিলাম, ফাস্টারও দিচ্ছি না স্লোয়ারে দিচ্ছি না, এটা যে ডিফল্ট যে ট্রানজিশন স্পিড আছে সেটাকে রাখছি। আর একটা হচ্ছে ক্লিপ নেস্টিং। ক্লিপ নেস্টিং এর ক্ষেত্রে আপনি যদি এই যে এখানে দেখা যাচ্ছে যে আমরা দুইটা লেয়ার ব্যবহার করছি, এখানে অডিও থাকতে পারে বা অনেকগুলো মাল্টিপল লেয়ার থাকতে পারে, সেটাকে আপনি নেক্সট করে মোশন অ্যাডজাস্টমেন্ট করতে চান, নাকি আপনি এটাকে নেক্সট না করে মোশন অ্যাডজাস্টমেন্ট করতে চান। জাস্ট ট্রানজিশনটা আপনার রিমুভ হয়ে যাবে, নিচেরটা ট্রানজিশন থাকবে না, মোশন অ্যাডজাস্টমেন্ট হবে, ট্র্যাকিং হবে, বাট ট্রানজিশন থাকবে না। আর উপরে যেটা হচ্ছে নেক্সট হবে এবং মোশন অ্যাডজাস্টমেন্ট হবে এবং ট্রানজিশনও হবে। তো আমি এখান থেকে ডন্ট নেক্সটটা দিলাম। দেওয়ার পর এটা নেক্সট হলো না, কিন্তু এখান থেকে আমার এই যে দেখেন ট্র্যাকিংয়ের জন্য কিন্তু এখন সময় নিচ্ছে, অ্যাপ্লাইং ট্র্যাকিং। তো এখান থেকে এই যে ট্র্যাকিং চলে আসলো। এখান থেকে এই অ্যাকশন এরিয়াটা সে জাজ করছে হচ্ছে এটা, তার মানে এই বোতলটাই হচ্ছে তার অ্যাকশন এরিয়া। ওকে, এই যে দেখেন ট্রানজিশন হচ্ছে, হালকা ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন হয়ে এটা চলে আসলো, তারপরে এটা আসলো, তারপরে যদি আমরা এখান থেকে দেখি এই যে ট্রানজিশন হয়ে এটা সে অ্যাকশন এরিয়াটাকে জাজ করে নিছে। ওকে, তারপরে এটা জাজ করছে। আপনি চাইলে কিন্তু এই যে অ্যাকশন এরিয়া যেটা আছে এটাকে আপনি এই যে মোশন ট্র্যাকিং এখান থেকে পজিশন যেটা আছে এটাকে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এটা ডিফল্ট অ্যানালাইজ আছে, ডিফল্ট অফসেটটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন।
এখান থেকে নিয়ে চেঞ্জ করে দিতে পারবেন এবং এটার স্কেলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, রোটেশনটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এভাবে আপনি এটা ডিফল্ট আছে, আপনি এটাকে স্লোয়ার করে দিতে পারবেন, স্লোয়ার করে এটাকে আপনি রাখতে পারবেন। এটাকে অ্যাকশন এরিয়া ধরে নিছে, এটা মাঝখানে চলে আসছে। দেন আমি যদি এখানে দেখি, এটাকে অ্যাকশন এরিয়া ধরে নিছে। ইমেজটা কিন্তু ছিল বড়, দেখেন এটা কিন্তু চাইলে এইটা পুরোটুকু নিয়ে নিতে পারতো না, সে জাজ করে নিছে যে এই বোতলটাই হচ্ছে এখানে দেখানোর মূল উদ্দেশ্য, বোতলটাই এখানে দেখানো হয়েছে। এইভাবে হচ্ছে আপনি একটা ফুটেজ থেকে দেখেন, আমার কিন্তু মেন যে ইয়াটা ছিল এটা কিন্তু আছে, এটা কি ইউটিউবের জন্য, এটা কি রিলের জন্য। আমি যদি এখান থেকে আবার এই মেন যেটা আছে এখানে আসি, মেনে আসি, রাইট বাটন ক্লিক করি, অটো রিফ্রেমিং, দেন এখান থেকে 4.5 এটা যদি আসি, এখান থেকে ডিফল্ট, দেন ওকে করি, দেন এটা দেখছি স্কোয়ার। এই ধরনের ভিডিও নর্মালি কিসে দেওয়া হয়, বিশেষ করে এটা কিন্তু ফেসবুকের যে ভিডিও অপশন আছে এখান থেকে কিন্তু ফেসবুকে আপনার ভার্টিক্যাল ভিডিওর ক্ষেত্রে এইভাবে দেওয়া হয়। অথবা এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনার ওই ইনস্টাগ্রামেও দেওয়া হয়। টুইটারের ক্ষেত্রে এটার সাইজটা আমার এক্স্যাক্টলি মনে নাই। টুইটারের ক্ষেত্রে আমি যদি এখান থেকে স্কোয়ার দেখি, দেন হচ্ছে হরিজন্টাল 6.19, এখান থেকে দেখি, এটা তো ইউটিউবের জন্যই। এখান থেকে কন্ট্রোল জেড দেই, অটো রিফ্রেমিং, দেন হচ্ছে ভার্টিক্যাল 4.5, আচ্ছা 1.1টা দেখি। এটা নর্মালি হচ্ছে ইয়াটা 1.1 যেটা আছে এই সাইজটা মূলত হচ্ছে টুইটারের জন্য ব্যবহার করা হয়, অথবা ইনস্টাগ্রামের ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে সাইজগুলো, স্কোয়ার সাইজগুলো। তো এইভাবে হচ্ছে আপনি একটা ভিডিও তৈরি করে ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য আপনি এইভাবে ভিডিওগুলো তৈরি করতে পারবেন। বুঝতে পারছি? এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কথা বুঝি নাই। হুম, বাই ডিফল্ট এটা সিলেক্ট হবে। এখন আপনি যদি এখানে জাস্ট অপশন পাবেন হচ্ছে, আপনি ট্রানজিশনটা যদি দিতে চান দিতে পারবেন, ট্রানজিশনটা যদি রিমুভ করতে চান রিমুভ করতে পারবেন। কিন্তু অ্যাকশন এরিয়া যেটা ডিটেক্ট করছে সেটাই যে আপনি থাকতে হবে এরকম না, আপনি চাইলে অফসেট থেকে এটার পজিশনটা চেঞ্জ করে দিতে পারবেন। বুঝতে পারছি? ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন এই ব্যাপারে? আচ্ছা, ওয়ান সাইড রেন্ডার দেওয়ার সময় ভিআর ফরম্যাট থেকে যায়, কিভাবে ভিআর ভিডিওকে এডিটে রূপান্তর করব, মানে 2D ভিডিওতে এক্সপোর্ট করব। আমি কথা বুঝি নাই, এনএন একটু বোঝায় বললে ভালো হয়। আপনার নামটা একটু বলবেন আর আপনার কোশ্চেনটা একটু এক্সপ্লেন করবেন। আছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি, উনি যদি আসে সেক্ষেত্রে আবার কথা বলা যায়। ওকে, তো আমরা এখান থেকে আরেকটা সিকোয়েন্স নেই, সিকোয়েন্স নিয়ে এখান থেকে আমার এখানে প্রিসেট ক্রিয়েট করা আছে, তো আমি সিকোয়েন্সটা নিলাম। সিকোয়েন্স নিয়ে এবার দেখি হচ্ছে কিভাবে হচ্ছে আমরা টাইমটাকে রিমেপ করতে পারি। তো টাইম রিমেকিংটা অনেক ভিডিওর ক্ষেত্রে, অনেক এডিটিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। বিশেষ করে হচ্ছে আমি যদি এখান থেকে একটা ভিডিও দেখি, এখান থেকে এই ভিডিওটা দেখি, কোথাও স্পিড বেশি কোথাও কম। আবার আরেকটা যদি আমি এখান থেকে দেখি, মাল্টি ক্যামেরা প্রিমিয়ার রান 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 রান, এটাতে থাকতে পারে ভিডিও, ভিডিও সেট। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, এখান থেকে আমি ভিডিও সেটটা নিতে পারি, এখানে আগে নিয়ে রাখি, এটা দিয়ে দেখাবো।
রান, এখানে একটা ডেমো 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 এখানে একটা ডেমো ছিল আমার, দেখি কোন ফোল্ডারে আছে। ক্লাস 2 6 8, আচ্ছা ডেমোটা হয়তো ইয়া হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তো আমি এখান থেকে ইউটিউব থেকে দেখাতে পারি। ইউটিউব, এইটা ওকে। এটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে কি হচ্ছে, একদম স্লো, এখানে স্লো, আবার ফাস্ট, আবার স্লো। ভালো করে একটু খেয়াল করবেন। ওকে, তো এই ধরনের কাজগুলো যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার টাইম রিমেপিংটা কি এটা বুঝতে হবে। এটা কাজটা কিভাবে করা যায় সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে একটা ভিডিও ফুটেজ নেই, ভিডিও ফুটেজ নিয়ে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করি, দেন চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, এখান থেকে ভিডিওটা যদি দেখি, এটা কি একটা নর্মাল একটা স্পিড, তাই না? তো এই নর্মাল স্পিডটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা নর্মালি কি করি, একটা স্পিড কমানো বাড়ানোর জন্য প্রথমে আমরা এখান থেকে নর্মালি যদি করি, কন্ট্রোল কে দিয়ে এখানে কাটলাম, ক্লিপ কাটার পরে এখানে আসি, আসার পরে এখান থেকে কন্ট্রোল কে দিয়ে কাটলাম, এইটুকু কেটে এইটুকু জায়গায় যদি আমি স্পিড বাড়াতে চাই, সেক্ষেত্রে এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে 250 দিলাম। তাহলে কি হয়ে গেল, এই স্পিডটা এখানে আমরা যদি খেয়াল করি, এখান থেকে যদি প্লে করি, প্লে করে যদি দেখি প্রথম থেকে ভালো করে খেয়াল করি, এখানে এসে হঠাৎ করে স্পিডটা বেড়ে গেল, আবার হঠাৎ করে স্লো হয়ে গেল। তার মানে কি, এই যে আমরা যখন নর্মালি রাইট বাটন ক্লিক করে স্পিডটাকে কন্ট্রোল করি, তখন কিন্তু এভাবে হঠাৎ করে স্লো হয়ে যাচ্ছে, হঠাৎ করে স্পিডটা কমে যাচ্ছে। তো এখন এই জিনিসটাকে স্মুথ করার জন্য আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি টাইম রিম্যাপিং করতে পারি। তো আমি কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি, আসার পর টাইম রিম্যাপিং এর ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এই ক্লিপটা বড় করি, দেখেন এখানে একটা লাইন আছে, ভালো করে খেয়াল করবেন, এখানে একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, তাই না? এই যে লাইনটা, এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে অপাসিটি লাইন। এটা যদি কমাই, সেক্ষেত্রে এখান থেকে কি হইলো, স্বচ্ছতা কমে গেল। তার মানে আপনি এখান থেকে অপাসিটি লাইন পাচ্ছেন, এখান থেকে আপনি অপাসিটিটাকে কন্ট্রোল করতে পারছেন। আমরা এখানে অপাসিটি না, আমরা চাই যেটাকে একটা স্পিডের লাইনে নিয়ে আসবো, স্পিডের লাইন থেকে আমরা স্পিডটাকে কন্ট্রোল করব কি ফ্রেম ব্যবহার করে, পেন টুল ব্যবহার করে। তো সেক্ষেত্রে এই এফএক্স এর উপর রাইট বাটন ক্লিক করবেন, দেন এখানে আছে হচ্ছে টাইম রিম্যাপিং, এখানে আছে হচ্ছে এরো, তার পাশে হচ্ছে স্পিড। ওকে, স্পিডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আগে লাইনটা ছিল কি উপরের দিকে, এখন আমার লাইন এটা কোথায় চলে আসলো, মাঝখানে চলে আসছে, তাই না? আমি এখান থেকে লাইনটাকে কন্ট্রোল করতে পারবো, এখান থেকে আমি এই যে লাইনটা থেকে স্পিডটাকে কন্ট্রোল করব। তো আমি যদি এখান থেকে খেয়াল করি যে এখানে আমার নর্মাল স্পিড আছে এই পর্যন্ত, আমি এখান থেকে একটা পেন টুল নিয়ে এখানে একটা কি ফ্রেম ব্যবহার করলাম, দেন এখানে এসে আমি যদি এখানে এসে আরেকটা কি ফ্রেম ব্যবহার করি, ব্যবহার করার পর আমরা যদি এখান থেকে খেয়াল করি, নর্মালি যে আমরা কি ফ্রেম ব্যবহার করতাম এরকম কি ফ্রেম কিন্তু না,
এখানে কি হচ্ছে আপনার দুইটা কি ফ্রেম দিচ্ছে, একটার মধ্যে দুইটা। এখানে দিলাম আমি একটু স্পেস দিলাম, দেন এখানে দিলাম, দেন এখান থেকে যদি আমি এটার উপরের দিকে নেই তাহলে এখানে কি হচ্ছে, এটা এখান থেকে স্পিডটা আস্তে আস্তে বেড়ে এখানে স্পিডটা বাড়লো, দেন এখান থেকে আবার নিচের দিকে স্পিডটা কমে গেল। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমরা বিজিআর কি ব্যবহার করতে পারবো এটাকে আরো স্মুথ করার জন্য, এভাবে ক্লিক করে স্মুথ করতে পারবো এভাবে। এখন যদি আমি এটাকে প্লে করি, এখানে এসে দেখেন আস্তে করে স্পিডটা বেড়ে গেল, এখানে এসে আস্তে করে আবার স্পিডটা স্লো হয়ে গেল। এখানে সময় নিচ্ছে, স্পিডটা বাড়ার জন্য সময় নিচ্ছে, স্লো হওয়ার জন্য সময় নিচ্ছে। আমি যদি এটাকে নিচের দিকে নিয়ে আসি, নিচের দিকে নিয়ে আসলাম, এদিকে যদি আমি উপরের দিকে রাখি, এদিকে স্পিডটা বেশি, এদিকে এসে আমি স্পিডটা কমাতে চাই, এখানে স্পিডটা বেশি, এখানে এসে একদম স্লো, দেখেন স্লো। আবার এখানে যে আস্তে আস্তে স্পিডটা নর্মালের দিকে চলে গেল। এইভাবে হচ্ছে আপনি টাইম রিম্যাপিং এর কাজ করতে পারবেন। টাইম রিম্যাপিং থেকে এখানে আপনি টাইমটাকে রিম্যাপ করতে পারবেন যে এইটুকু জায়গা কতটুকু জায়গার মধ্যে আমি এটাকে স্লো করতে চাচ্ছি, ফাস্ট করতে চাচ্ছি। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের বিষয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কেন? আপনাদের ক্লাস রেকর্ড থাকে এমডি মাহিন, আপনাদের এই রেকর্ডটা দেয়াই হচ্ছে আপনার রিপিট করার জন্য। বুঝতে পারছি। শর্টকাটে আপনার কি বিষয়টা দেখবেন, এখানে পুরো 1 ঘন্টা আমরা এই বিষয়টা নিয়ে কথা বললাম। বলেন, কোশ্চেন করেন যে কি সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? হুম, হ্যাঁ, এখানে আপনার যখন এখান থেকে সিলেকশন করে এখানে আপনার ভিডিও ইমেজ ক্লিপগুলো নিয়ে আসবেন বা ভিডিও ক্লিপ নিয়ে আসবেন, তখন আপনার এই লেয়ারটাতে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সিকোয়েন্সে যাবেন, সিকোয়েন্স থেকে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন টু সিলেকশন, এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন, যে ট্রানজিশনটা আপনি অ্যাপ্লাই করতে চান সেটা অ্যাপ্লাই করবেন। দ্যাটস ইট। ওকে, আর কারো কোনো কোশ্চেন? যে কোনো অবজেক্ট সিলেক্ট করে দেওয়া যাবে বলতে বুঝি নাই। এটা ডিটেক্ট করার জন্য আপনি এখান থেকে অটো, এটা ডিফল্ট অ্যানালাইজ করছে, এই যে এখান থেকে অ্যানালাইজ অপশন আছে দেখছেন, এটা অ্যানালাইজ করছে। এটা হচ্ছে ডিফল্ট অ্যানালাইজের অপশন, এখান থেকে অটো ট্রেকিং করবে। এই যে দেখেন এটা হচ্ছে এখান থেকে মোশন ট্রেকিং করছে ডিফল্ট, তাই না? এখানে আপনার যদি চান যে না, আপনি এখান থেকে অফসেট, এখান থেকে অফসেট দিয়ে যে পজিশন চেঞ্জ করতে পারছেন দেখছেন, খেয়াল করছেন? এখান থেকে পজিশন চেঞ্জ করে আপনি অফসেটটা দিয়ে দিতে পারবেন এবং আপনি এটাকে এক্স ওয়াই পজিশনে অফসেট দিতে পারবেন। ওকে, জি প্লিজ। আমার ভিডিওর ধরন আলাদা, হ্যাঁ।
এটা হচ্ছে ভিডিওর ধরন আলাদা বলতে 360 ডিগ্রি কিছু ক্যামেরা আছে। এটা এই বিষয়টা দেখানোর কারণ হচ্ছে কোনো ক্লায়েন্ট আপনাকে 360 ডিগ্রি ভিডিও প্রোভাইড করতে পারে, যেহেতু এই ধরনের ডিভাইস আছে। তো সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করতে পারে, সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এটা একটা কথা। 360 ডিগ্রিগুলো রেকর্ড করা হয় 360 ডিগ্রি ক্যামেরা থেকেই। এটা আপনি পাবেন হচ্ছে, আপনি যদি গুগল করে এখানে যদি লেখেন 360 ডিগ্রি ভিডিও, ও আমার এখানে থ্রিটা শর্টকাট কি হিসেবে ব্যবহার করছি, এখানে লিখলাম ভিডিও, এখানে আসেন, দেন এখানে যদি আপনি স্টক লেখেন, স্টক, এখানে পিক্সেলে পাবেন, পিক্সাভিতে পাবেন, অনেকগুলো সাইট আছে যেগুলো হচ্ছে 360 ডিগ্রি ভিডিও। তো এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে সেটা দিয়ে আপনি অ্যাসাইনমেন্ট করতে পারবেন। বুঝতে পারছি? দেখেন এখানেও কিন্তু অনেক আছে। গুগল, শোনেন আপনি বলি, সেটা হচ্ছে আপনারা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে না খুঁজে গুগল করবেন। গুগল করলে হবে কি, গুগল থেকে আপনাকে সাজেস্ট করবে বিভিন্ন যে ইয়াগুলো আছে। ধরেন আপনার একটা প্লাগ ইন দরকার, তো প্লাগ ইনের জন্য আপনি নির্দিষ্ট একটা ওয়েবসাইটের যদি অ্যাড্রেস লিখে আপনি সার্চ করেন, সেক্ষেত্রে হয়তো ওই ওয়েবসাইটে ফ্রি নাও থাকতে পারে অথবা নাও পেতে পারেন। তো আপনি যদি এই গুগলে সরাসরি আপনি ইয়া করেন, তো গুগলের ডাটাতে যেগুলো ইয়া দেওয়া আছে, যেগুলো সাইটগুলো ফ্রি ভিডিও প্রোভাইড করে, সেই সাইটগুলো সবগুলো সাইটে আপনাকে দেখাবে। তখন আপনি একটা একটা করে ট্যাব ওপেন করে চেক করে দেখবেন। এখান থেকে এভাবে হচ্ছে আপনার যে ডিজায়ার যে আপনার ক্লিপ দরকার সেটা আপনি সংগ্রহ করতে পারবেন। বুঝতে পারছি? তো তাহলে নেক্সট ক্লাস থেকে আপনারা ট্রাই করবেন ক্লাস অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার। আর ক্লাস অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে আমি আমার ক্লাস টপিকসের মধ্যে যেভাবে দেখাই, আপনারা ঠিক সেভাবেই যে প্রেজেন্ট করবেন। লাইক হচ্ছে আমি এখান থেকে একটু মিউট করবেন আলামিন হোসেন। ওকে, এখানে আমি ধরেন একটা ক্লিপের উপরে জাস্ট এই স্পিডের যে কাজটা করলাম, টাইম রিমেপিং এর যেভাবে দেখাইলাম, এটা কিন্তু আপনারা চাইলে একটু ডাইনামিক ভাবে মাল্টিপল ফুটেজ নিয়ে, লাইক যেমন আমরা ডেমোটা দেখাইলাম এখান থেকে, এইভাবে কিন্তু আপনি প্রেজেন্ট করতে পারেন। এখন আমি যে ফুটেজের উপরে দেখাইলাম ওই ফুটেজটাই আপনি ব্যবহার করলেন, আমি যেটুকু কাজ করলাম সেটুকুই করলেন, সেটা কিন্তু অ্যাসাইনমেন্ট হয় না। তো আপনার এখানে অপশন আছে যে আপনি চাইলে, আপনি যেহেতু এজ এ অ্যানিমেটর বা এডিটর, সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে ক্রিয়েটিভিটি আপনি প্রেজেন্ট করবেন, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কিছু প্রেজেন্ট করা ট্রাই করবেন, যেটা হচ্ছে আপনি এখানে শুধু অ্যাসাইনমেন্ট হিসেবে না, আপনি চাইলে ক্লায়েন্টকে এটা আপনার যে পোর্টফোলিও হিসেবে দেখাতে পারেন। ওইভাবে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো করা ট্রাই করবেন। ওকে, এমডি আলামিন হোসেন বলেন। ওয়ালাইকুম আসসালাম। দ্যাটস গ্রেট। ঈদের মধ্যে এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যে কোনো অকেশনের ক্ষেত্রে এটা বাংলাদেশের গভর্নমেন্ট যে হলিডেগুলো আছে এগুলো আমরা মেনটেন করি আমাদের একাডেমি। তো যেহেতু ঈদের আমরা ছুটি পাবো, সরকারি ছুটি আছে, সেক্ষেত্রে ঈদের ছুটিটা থাকবে এবং এই নোটিশটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে, ওকে, ওয়েলকাম। অরূপ কর্মকার কিছু বলবেন? ইনশাল্লাহ দোয়া রাখবেন। আমি মাঝখানে হচ্ছে আমাদের একাডেমির ক্লাস অনেক দিন নিতে পারিনি, আমি অসুস্থ ছিলাম।
আমার খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তো প্রায় ২-৩ মাসের মতো হসপিটালে ছিলাম। তো না, বাইক অ্যাক্সিডেন্ট না, এটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে আমার এজ প্রজেক্টের ক্লাস নিছি। তো এখানে ক্রিকেট খেলতে যেয়ে ফুলের টপের উপরে পড়ে গেছিলাম। তো এখান থেকে আপনার ধরেন যে নাকে ফ্র্যাকচার হয়ে গেছে, দেন আপনার দাঁতে সমস্যা হয়ে গেছিল, কপালের এখানে আপনার প্রায় ১৪টা ১৫টা সেলাই লাগছিল। তো খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আল্লাহ বাঁচায় রাখছে, এর জন্য বেঁচে আছি আল্লাহ মানুষের দোয়ায় এবং আল্লাহর রহমতে এখন আপনাদের সামনে আসতে পারছি। তো আমি আশা করব যে আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার, আপনারা আমাকে একটু হেল্প করবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনারা যদি আমাকে দেখান যে না আমরা এখানে ডেডিকেটেড, আমরা কাজগুলো খুব ভালোভাবে শিখতে চাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু সিরিয়াস থাকবেন। তার মানে সিরিয়াস থাকলে আমি বুঝবো যে আপনারা অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছেন, তাই না? তো আপনারা যত সিরিয়াস হবেন তত আমি আপনাদেরকে নিয়ে সিরিয়াস হব, এটাই স্বাভাবিক। একজন ট্রেনার টিচার, হ্যাঁ রাইট, যখন আপনি খুব ভালো করার ট্রাই করবেন আমি আপনাকে খুব ভালো কিছু দেওয়ার ট্রাই করব। কারণ আমি তখন আপনাকে কিন্তু, আপনি যে আমার এজ এ স্টুডেন্ট হিসেবে আপনি, আপনাকেও কিন্তু আমার জাজ করার অপশন আছে যে আপনি এখান থেকে কতটুক ডেডিকেটেড, আপনি কি কি পারছেন। আমি যখন দেখব যে না আপনি আমার থেকেও ভালো কিছু করার ট্রাই করছেন, আমি কিন্তু ট্রাই করব যে না এর থেকেও ভালো কিছু দেখার। তার মানে এখানে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে একজন স্টুডেন্টের কোয়ালিটির উপরেও কিন্তু ডিপেন্ড করে যে একজন ট্রেনার কতটুকু কোয়ালিটি মেনশন করবে। বুঝতে পারছি? এটা আমি, ধরেন যে আমার এই আইটি ইন্ডাস্ট্রিতে এবং বিভিন্ন ইনস্টিটিউটের যে ক্লাস নেওয়ার যে এক্সপিরিয়েন্স আছে, এই জায়গা থেকে আমি এই বিষয়টা বললাম। যখন আমার স্টুডেন্টের কোয়ালিটি যখন দেখবো যে না এই স্টুডেন্টের কোয়ালিটি হচ্ছে এই পর্যন্তই, তখন কিন্তু আমি ওই পর্যন্তই দেওয়ার চেষ্টা করব, কারণ এর বেশি সে নিতে পারবে না। ঠিক আছে, যখন আমি দেখবো যে না স্টুডেন্টকে আমি যত দিচ্ছি সে তত নিচ্ছে, তখন কিন্তু আমিও ট্রাই করব যে আমার কোয়ালিটিটা ওই পর্যন্ত, হ্যাঁ, সর্বোচ্চটা দেওয়ার। এই হচ্ছে বিষয়টা। এখন আমি দেখতে চাই যে আপনারা আসলে কতটুক ডেডিকেটেড, আপনি কতটুকু এটা নিয়ে সিরিয়াস। তারপরে হচ্ছে আমার তো নট অনলি যে এখানে আপনারা হয়তো আমার ইয়াতে দেখছেন গ্রুপে আমি 3D নিয়ে কাজ করি, এলিমেন্ট 3D নিয়ে কাজ করি, আর্কিটেক্ট ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করি। সো আমার ইউটিউব চ্যানেলে যদি যান অথবা আমার গ্রুপে যদি যান, গ্রুপ থেকে আপনি দেখতে পারবেন আমি 2D অ্যানিমেশন নিয়েও কাজ করছি। আমার অনেক স্টুডেন্ট আছে হচ্ছে চ্যানেল খুলে ভালো আর্নিং করছে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে নিজেরা এজেন্সি দিছে। আমার অনেক স্টুডেন্ট আছে হচ্ছে বিভিন্ন বাংলাদেশের যে মেন স্ট্রিম মিডিয়াগুলো আছে, মেন স্ট্রিম মিডিয়াগুলোতে কাজ করছে। তো আমার এই ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে এবং আমার হাত ধরে অনেক ট্রেনার এই আইটি ইন্ডাস্ট্রিতে বের হয়ে গেছে। তো আমি চাই যে আপনারাও এরকম একজন হন, এই জায়গা থেকে এরকম কিছু একটা করেন, যাতে ইন্ডাস্ট্রিতে আপনি যে বলতে পারেন যে রিপন স্যারের কাছ থেকে শিখে আসছি বা রিপন স্যার আমাকে এইভাবে হেল্প করছে। এইটা একজন ট্রেনার হিসেবে, একজন টিচার হিসেবে আমার কাছে পাওয়া কিন্তু এটাই, যে আপনি কিছু একটা হতে পারছেন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার প্রাপ্তির জায়গা। তো আমি চাইবো যে আপনারা এরকম কিছু একটা হন এই এই বেসটা থেকে। আমি ওইভাবেই ট্রাই করব আপনাদেরকে শেখানোর। ঠিক আছে, তো আপনারাও এই জায়গায় আমাকে একটু হেল্প করবেন। ওকে, তো ঠিক, জি, জি, আজকে ক্লাসটা শেষ। আজকে এখানে আমরা শেষ করে দিব। রেকর্ড যেহেতু হচ্ছে, রেকর্ডটা আর লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট, জি, জি, সোশ্যাল কার্ড নিয়ে আমরা কথা বললাম, যেটা হচ্ছে আমরা একটা কিভাবে আমরা স্লাইড শো গুলো তৈরি করতে পারি, তার পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ার জন্য যে ইয়াগুলো আছে, ভিডিওগুলো আছে, কিভাবে আমরা রিফ্রেম করতে পারি, সিকোয়েন্স রিফ্রেম করে আমরা এটা চেঞ্জ করতে পারি, এই বিষয়টা দেখলাম। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা এখানে ইন করে দিচ্ছি। জি, আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ। একদম ফিট যে তা না, মোটামুটি সুস্থ।
এটা যে কোনো মানুষের হতে পারে যে কোনো সময়, আল্লাহ আমার কপালে রাখছিল এর জন্য হয়েছে। তো ঠিক আছে তাহলে, আবার কথা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফিজ।